নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির পুনরায় নিজের মূল ত্রিকোণে ফিরে আসা। তো এই টপিকটা নিয়ে আলোচনা করতে গিয়ে কয়েকটা জিনিস প্রথমে বলে নিই, তারপরে বিষয়টা যাব। দেখুন, বৃহস্পতি একটা ঘরে মোটামুটি প্রায় 1 বছর অবস্থান করে। আমি প্রায় কথাটা বলেছি কারণ 1 বছরের কিছুটা কম সময়ে অ্যাকচুয়ালি অবস্থান করে, যেটাকে আমরা 12 বছরে একটা বার বৃহস্পতির পুরো 12টা রাশি ঘুরে আসাকে বলি। সেটা অ্যাকচুয়ালি 11 বছর হয় না, এটা 12 বছর হয় না, 11 বছর 7 মাস কিছু দিনের মতন হয়। তো সেটাকে 12 দিয়ে ভাগ করলে প্রায় 1 বছরের কাছাকাছি আসে, সেই জন্য আমরা গ্রসলি বলি। এটা হচ্ছে প্রথম কথা। নাম্বার 2 হচ্ছে, এই বছর যে বৃহস্পতির যে গোচর আমরা যে পর্যালোচনা করছি, এই বছর মানে কবে থেকে করছি, যবে থেকে কুম্ভ মেলা হয়। সিংহ রাশিতে বৃহস্পতি যখন থাকে তখন সিংহস্থ কুম্ভ মেলা বলে। সেটা 2015 সালের নভেম্বর মাসে হয়ে গেছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেই সময় থেকে এর আর কি রিলিজিয়াস প্রসিডিওরটা শুরু হয় এবং যে সময় কুম্ভ স্নান হয় সেই সময় এটা পূর্ণভাবে মোটামুটি শুক্রের নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে সিংহ রাশিতে। এই সময় থেকে পুনরায় কর্কটের ঘরে ফিরে আসা, এই সময়টাকে আমরা বৃহস্পতির একটা গোচর হিসাবে কনসিডার করি। তো এই গোচরটার যেটার একটা অদ্ভুত একটা লক্ষণ আছে, সেই লক্ষণ হচ্ছে প্রত্যেকবারই বৃহস্পতি প্রথম 3টে বছর, অর্থাৎ সিংহের ঘরে যখন বৃহস্পতি বকরি হয়েছিল সেটা প্রায় 29 ডিগ্রির কাছাকাছি বকরি হয়েছিল, 28 ডিগ্রি 29 ডিগ্রির মধ্যেখানে। তো তারপরের বার কন্যার ঘরে এবং তুলার ঘরে যথাক্রমে প্রায় বর্ডারে। তুলার ঘরে তো যখন হয়েছে তখন প্রায় বর্ডারে, মানে 29 ডিগ্রি থেকেও পেরিয়ে গেছে, কিন্তু বৃশ্চিকে ঢোকেনি আর কি। তার কয়েক মিনিট আগে তার বকরি হয়ে তিনি পুনরায় আবার তুলাতেই আবার ভিতর দিকে চলে গেছে। ধনুতে এসে প্রথম যেটা করেছে গত বছর, সেটা হচ্ছে বৃশ্চিকে যখন বৃহস্পতি বকরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি ধনুরাশিতে 15 মিনিট ঢোকার পরে বকরি হয়েছে, অর্থাৎ আস্তে আস্তেও গতি বাড়াতে বাড়াতে একটা করে ঘরও ক্রস করবে। সেই ক্রসিংটা হবে 2022 সালের শেষে গিয়ে, 22-23-এর জামচারে গিয়ে হবে, মীন রাশিতে মুখ্যত হবে। অর্থাৎ মীন রাশি থেকে যখন বৃহস্পতি মেষ রাশিতে যাবে পুনরায় আর মিনে ফিরে আসবেন, এরকম একটা সিচুয়েশন ঘটবে। সেটা অনেক পরের ব্যাপার, আমি আলোচনায় যখন আসবে কয়েক বছর পরে সেই সময় পরিপ্রেক্ষিতে বলবো। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপশন। তার মানে প্রত্যেক বছরই বৃহস্পতি, যেমন এবছর এই যে গোচরটা আলোচনা করছি 2019-এর নভেম্বর থেকে 2020-র নভেম্বর, এই যে প্রায় 1 বছর বৃহস্পতির গোচর, এটা কিন্তু অ্যাকচুয়ালি জুপিটারের স্যাজিটেরাসের গোচর। কিন্তু স্যাজিটেরাসে বৃহস্পতি কিন্তু থাকেনি, সে মকর রাশিতে 3 ডিগ্রি 9 মিনিট বেশি ঢুকে গেছে। তো আলটিমেটলি বৃহস্পতি এবার উল্টো দিকের গতি নিয়েছে। 14 তারিখ 14ই মে বৃহস্পতি বকরি হয়েছে, 14ই মে 2020 সালে 3 ডিগ্রি 9 মিনিটে, এবং বকরি হয়ে উল্টো দিকে গতি নিয়ে আস্তে আস্তে আগামীকাল হচ্ছে 30শে জুন। তো আগামীকাল বিকেলবেলা 4:27 বৃহস্পতি পুনরায় ধনুরাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করে উল্টো দিকে যেতে যেতে প্রায় 23 ডিগ্রি 19 মিনিট 9 সেকেন্ডে গিয়ে পৌঁছাবে 13ই সেপ্টেম্বর। এবং 13ই সেপ্টেম্বর বৃহস্পতি মার্গী হবে। মার্গী হয়ে কিছুদিন গতি নেবে, গতি নিয়ে আলটিমেটলি সম্ভবত 20 বা 21শে নভেম্বর বৃহস্পতি পার্মানেন্টলি মকর রাশির গোচর হবে। এবং ইন্টারেস্টিংলি দেখবেন যে মকর রাশিতে যখন বৃহস্পতি ঢুকবে, মকর রাশিতে গিয়ে বৃহস্পতি বকরি হবে না, বৃহস্পতি চলে যাবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে 8 ডিগ্রি ক্রস করবে, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, 8 ডিগ্রি ক্রস করবে, 8 ডিগ্রি ক্রস করে 8 ডিগ্রিতে গিয়ে বকরি হবে। বৃহস্পতি যখন বকরি থাকে প্রায় 10 ডিগ্রি নিচের দিকে নামে। তো আলটিমেটলি সামনের বছর বৃহস্পতি 8 ডিগ্রি থেকে বকরি হয়ে যখন ও মকর রাশিতে পুনরায় ঢুকবে, সেটা কিন্তু মকর রাশিতে স্টেবল টাইমটা কিন্তু তার অনেকটা কমে যাবে, কারণ 5 মাসের কাছাকাছি সময় বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করবে। কারণ ওইটা খুব স্লো গতিতে থাকবে, 8 ডিগ্রিতে ঢুকে বকরি হবে, বকরি হয়ে পুনরায় বক্র গতিতে উল্টো দিকে আসবে। তো স্লো ভেলোসিটিতে যাবে। তার ফলে এই যে কুম্ভ রাশিতে থাকবে, ফলে মকরের যে গোচরটা, সেই গোচরের একটা পার্ট কিন্তু কুম্ভ নিয়ে নেবে, মানে একটা শেয়ারিং প্রসেস চলছে।
তার মানে আমরা যদি প্রত্যেক বছর অ্যাভারেজ আমরা 1 বছর করেই ধরে নিই, যদি আমাদের হিসেবের খাতিরে, তাহলে 1 বছরের কিন্তু এই 3 মাসের গোচরটা আমাদের কনসিডার করতে হবে, যে 3 মাস কিন্তু বৃহস্পতি মকরে থেকে গেল। তার মানে বৃহস্পতির বাকি রইল আর 9 মাস। তো 9 মাসের মধ্যে 20 নভেম্বরে ফাইনালি, যখন 20 নভেম্বর 2020-তে যখন ফাইনালি মকর রাশিতে প্রবেশ করবে 20 বা 21 তারিখে, তারপরে কুম্ভতে ঢোকা পর্যন্ত, কুম্ভতে ঢুকবে সম্ভবত মার্চ মাসের শেষের দিকে। তো সেই সময় 4 মাস, তো 3 মাস আর 4 মাসে 7 মাস। আবার পুনরায় যখন ও কুম্ভ থেকে বকরি গতি নিয়ে আস্তে আস্তে মকরে 2 ডিগ্রির মতন, 2-2.5 ডিগ্রির মতো প্রবেশ করে গিয়ে ডাইরেক্টটা হবে সামনের বছরই সেপ্টেম্বরের 20, 22, 25 তারিখ বা শেষের দিকে গিয়ে। তো সেই সময় থাকবে আরও 4-4.5 মাস মতো। তার মানে মকরের গোচরটা 3টে পার্টে ভেঙে গেল। এইরকমভাবে চলবে এই বছরের পুরো কর্কট রাশিতে অবস্থান করা পর্যন্ত। বৃহস্পতির কিন্তু প্রত্যেক বছরই একটা করে ঘর ক্রস করে যাবে। আমি হিসেব করে আমাদের বলছি 2021 সালের মোটামুটি নভেম্বরের এন্ড থেকে 2022 সালের প্রায় নভেম্বরের এন্ড পর্যন্ত, যেটা অ্যাকচুয়াল বৃহস্পতির কুম্ভ রাশির গোচর হবে, সেই কুম্ভ রাশির গোচরের কিন্তু একটা বড় অংশই চলে যাবে মীন রাশিতে। এবং বৃহস্পতি কিন্তু মীন রাশি থেকে আর কুম্ভ রাশিতে ফিরবে না। ক্যালকুলেশন তাই বলছে, ফেরা উচিত নয়। কারণ কুম্ভ রাশি তো আলটিমেটলি 5.5 মাস মতন এখনই তার বৃহস্পতিকে নিজের ঘরে রেখে নিচ্ছে। তার ফলে তার যে রেস্ট অফ দ্য পার্ট বাকি থাকবে, সেই বাকি অংশটা শুধুমাত্র যখন সে মার্গী গতিতে চলবে 2021-এর এন্ড থেকে 22-এর শুরুর দিক, প্রথম যে 4 মাস 5 মাস মতন, সেই সময়টাতেই থাকবে। সেই কারণেই বলছিলাম যে 2022-এর দিকে, 22-এর মাঝামাঝি বা শেষের দিকে, জুন জুলাই মাস নাগাদ আলটিমেটলি এমন একটা ইনসিডেন্ট হবে, বৃহস্পতি আর কুম্ভতে ফিরবে না। কুম্ভর একটা পোর্শনও সামনের বছর থেকে নেবে, একটা কম্প্রিহেন্সিভ পোর্শন, সেটা স্লো গতিতে থাকবে। আলটিমেটলি ওটা মকরের গোচর, কিন্তু কুম্ভ তার শেয়ারিংটা নিয়ে নেবে। এবং তারপরের বছর রেস্ট অফ দ্য পোর্শন, 1 বছরের যে রেস্ট অফ দ্য পোর্শন থাকে, সেটাও মার্গী গতিতে 2022 সালের 21-এর শেষ থেকে 22-এর শুরুর দিকের কয়েক মাস পর্যন্ত সেটাও নেবে। এভাবে ভাগ করতে করতে চলবে, করে একটা ঘর বৃহস্পতি ক্রস করে ওই যে 5 মাস সময়টা, সেটাকে কনসিডার মেকআপ করবে, কম্পেনসেট করবে বেসিক্যালি। এটা হচ্ছে গোচরের প্রকৃতিটা। এই কথাটা এই কারণে বললাম, কারণ বহু মানুষ এই নিয়ে প্রশ্ন করেছে, কনফিউশনেও তারাও রয়েছেন অনেকে। তো সেই কারণে একটু ক্লিয়ার করলাম। ভবিষ্যতেও আরও যত গোচর আপডেশন হবে জানতে পারবেন, প্রিসাইজলি আরও জানতে পারবেন, এরকম ব্যাপার নয় কিছু। এবার আমি বলে দিই কতগুলো জিনিস। বৃহস্পতি তার অ্যাকচুয়াল জায়গা, অর্থাৎ অ্যাকচুয়াল যে গোচর, সেখানে ফিরে আসছে 3 মাস পরে, নিজের ঘরে ঢুকছে, এবং সেটা তার মূল ত্রিকোণ ঘর, তার শক্তিশালী ঘর। বৃহস্পতি আপনি যদি সিংহ রাশি থেকে ধরেন, অর্থাৎ 5 নম্বর ঘর থেকে, সৃষ্টি থেকে ধরেন, তাহলে সেটা বৃহস্পতি হচ্ছে 5ম এবং 8ম ভাবের কারক। তো এইখানে বহু মানুষ দেখবেন সিংহ লগ্নের লোক বা কর্কট লগ্নের লোক, বহু মানুষ প্রশ্ন করে, কর্কট লগ্নের ক্ষেত্রে সেটা 6ষ্ঠ এবং 9ম ভাবের কারক। তো বৃহস্পতি কি সিংহ লগ্নের ক্ষেত্রে ফেভারেবল প্ল্যানেট বা ফেভারেবল প্ল্যানেট না? বৃহস্পতি, প্রথম কথা, সবার ক্ষেত্রেই ফেভারেবল প্ল্যানেট। বৃহস্পতি কারোর ক্ষেত্রেই নন ফেভারেবল প্ল্যানেট নয়। বৃহস্পতি খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে মারক ভূমিকায় অবলম্বন হয়, খুব রেয়ারেস্ট অফ দ্য, খুব যদি অধার্মিক এবং অত্যন্ত অনৈতিক কাজকর্ম করে তবেই মারক ভূমিকা অবতীর্ণ হয়। বৃহস্পতি মারক অবস্থায়ও থাকে, আমার কথাকে মিস ইন্টারপ্রেট করবেন না, বৃহস্পতি মারক অবস্থায় থাকে। নর্মাল গ্রহর মতনই তো গ্রহ একটা, কিন্তু আমাদের দেবগুরু বলা হয় সেখানে। তার গুরু তার শুধু তিনি যে লার্নেড সেজন্য নয়, তার আয়তনের জন্য তাকে, এবং তার ওজনের জন্য তাকে গুরু বলা হয়। 1600খানা পৃথিবীর সমান বৃহস্পতির আয়তন, 1600খানা। তার মানে বুঝতে পারছেন কতটা জাইগান্টিক প্রভাব। এবং বৃহস্পতি, আমি অনেকবার বলেছি যে গোচর এফেক্ট বা ছকে নর্মাল এফেক্টও খুব সহজে দৃশ্য হয়, কারণ বৃহস্পতি কিন্তু ভীষণ প্রভাব বিস্তারকারী প্ল্যানেট। আমাদের শরীরের একাধিক অর্গান বৃহস্পতি ডাইরেক্টলি কন্ট্রোল করে, অনেক সময় কারোর মাধ্যমে কন্ট্রোল করে, এবং আমাদের জীবনের বহু প্যারামিটার বৃহস্পতি কিন্তু খুব ইজিলি কন্ট্রোল করে। তার মধ্যে একটা প্রধান প্যারামিটার হচ্ছে 5ম ভাব। বৃহস্পতি 5ম ভাবের কারক। তো 5ম ভাব থেকে আমাদের নর্মাল ডেভেলপমেন্ট, যে কোনো মেটেরিয়াল ডেভেলপমেন্ট, আমাদের
এডুকেশন, আমাদের পরবর্তীকালে কেউ চাকরি করুক, কেউ ব্যবসা করুক, যে যার প্রফেশন হবে, পরবর্তীকালে তার বিবাহ, তারপরে তার সন্তান, তার সমস্ত কিছু কন্ট্রোল কিন্তু ফিফথ হাউস থেকে হয়। ডেভেলপমেন্ট মানে বুঝতেই পারছেন, ডেভেলপমেন্ট মানে অ্যাডিশন, সবসময় যোগ হয়। বৃহস্পতি মিনস অ্যাডিশন। তো বৃহস্পতির প্রভাব একটা কম্প্রিহেন্সিভ প্রভাব থাকে। শনির প্রভাব যেরকম থাকে, কিন্তু শনির প্রভাব বোঝার জন্য একটা বয়সও লাগে। একটা বয়সের আগে শনি প্রভাব দেয় না, দেয়, কিন্তু সেই প্রভাবটা অনুধাবন করার মতন শক্তি মানুষের মধ্যে, খুব কম মানুষের মধ্যে ঈশ্বর সেটা দেয়। শনির প্রভাব বুঝতে গেলে অন্তত 45 বছর পর্যন্ত বয়স ক্রস করতে হয়। কম বয়সে যারা বোঝেন তারা অত্যন্ত সেজ বা সাত্ত্বিক প্রকৃতির মানুষ। কিন্তু প্রভাব গ্রহ সবসময় সব গ্রহই দেয়। রাহু কেতু ব্যতিরেকে, রাহু কেতুকে এই আলোচনার মধ্যে কোথাও নেই। আমি যেটা বলিনি যে আমাদের যে ধনু রাশি, তার প্রকৃতি কিন্তু, তার প্রকৃতি হচ্ছে একটা ফায়ার ইন্ডিকেটিং একটা ঘর, গরম ঘর। বৃহস্পতির নিজের প্রকৃতিও গরম। অনেকবার আপনাদের আলোচনায় বলেছি যে বৃহস্পতির যে ওপরাংশটা, সেই সারফেসটা কিন্তু একটা থকথকে প্রকৃতির একটা সারফেস। তার মধ্যে থেকে দেখবেন এখনো লার্ভার স্রোতগুলো রয়েছে, অর্থাৎ বৃহস্পতি এখনো ঠান্ডা হয়নি, জলীয় প্রকৃতি আছে, অত্যন্ত ভারী হেভি মেটাল তার মধ্যে রয়েছে, যা আমাদের পৃথিবীতে রয়েছে তাই বৃহস্পতিতেও রয়েছে। এই মানে নবগ্রহের সব কিছুর মধ্যেই তাই রয়েছে। সূর্য থেকে সৃষ্টি হয়েছে, সুতরাং কমন জিনিস রয়েছে। কিন্তু স্টেট মানে তার অবস্থাটা আমাদের থেকে ডিফারেন্ট আছে। আমাদের কিন্তু পৃথিবীর ভিতরের দিকের অংশ অনেকটা এখনো গলিত অবস্থায় রয়েছে, বৃহস্পতির ওপর অংশ গলিত রয়েছে। এই কারণে বলছি যে বৃহস্পতির গভীরতা, বৃহস্পতি একটু ভারী প্রকৃতির একটা জলীয় অবস্থা থাকে এবং কিছুটা গরম টেম্পারেচার। এবং সে যেহেতু ফায়ার, তার নিজস্ব সিম্বলে ঢুকছে, তার মূল ত্রিকোণের ঘর, এখানে বৃহস্পতি বলি থাকে। তো বলে রাখি, সিংহ প্রশ্ন করেছে, সিংহ লগ্ন এবং কর্কট লগ্ন দুজনের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ফেভারেবল প্ল্যানেট। তবে মীন এবং সব গ্রহই তার নিজস্ব, তার একটা প্রকৃতি অনুসারে তার গুণাবলী রয়েছে। রবি এবং চন্দ্রবাদে প্রত্যেকের তো দুটো করে ঘর রয়েছে। তার মানে এটা নয় যে এক গ্রহের ঘর খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্ব নয়, প্রভাবটা গুরুত্ব, ইনফ্লুয়েন্সটা বেশি। ধনুর ইনফ্লুয়েন্স বেশি, কারণ ধনু পঞ্চম ভাবের কারক। বৃহস্পতির প্রকৃতি পঞ্চম ভাব, বৃহস্পতি অষ্টম ভাবের কারকতা যুক্ত নয়। তো তার ফলে কিন্তু অষ্টম ভাব হয়ে পড়ছে, সেক্ষেত্রে সে আয়ুকেও ডিমার্কেট করবে কিছুটা। বাট অ্যাজ এ হোল বৃহস্পতি পঞ্চম ভাবের কারক, পুত্র ভাবের কারক, সন্তান ভাবের কারক। তো সেই হিসাবে বৃহস্পতি ফল দেবে। বৃহস্পতি নবম ভাবেরও কারক, কারণ পঞ্চম ভাবের পঞ্চম ভাব নবম ভাব। তো নবম ভাব থেকে আমরা কি, আমাদের ধর্মস্থান, আমাদের পিতার স্থান, আমাদের ফেট। তো কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু 9th হাউসও জুপিটার, সেক্ষেত্রে কিন্তু ফেভারেবল। এবং বৃহস্পতি কিন্তু মনে রাখবেন, যে কোনো রকম ন্যায় নীতির যুদ্ধ, সেটা দীর্ঘদিন হতে পারে। ন্যায়ের সাপেক্ষে যুদ্ধ করা, তার জন্য হয়তো তাকে একটা খুব অসম যুদ্ধ লড়াই করতে হচ্ছে, তাহলেও কিন্তু বৃহস্পতি সেই জাতীয় যুদ্ধে ইনস্টিগেট করবে যেখানে ন্যায় আছে। বৃহস্পতির সাথে ন্যায়, লেজিটিমেসি, একটা যথার্থ মানুষকে যথার্থ জায়গা দেওয়া, জ্ঞানীর শ্রদ্ধা, বৃহস্পতি ডাইরেক্টলি রিলেটেড টু জ্ঞান, সেই জিনিসগুলোর সাথে বৃহস্পতি একদম রিসেম্বলেন্স করে। এবারে আমি কারকতায় আসি। দেখুন, বৃহস্পতি নিজের ঘরে ঢুকে যেটা প্রথম তৈরি করবে সেটা হচ্ছে ডিপ ইনসাইড ভিশন তৈরি করবে। ডিপ ইনসাইড ভিশন, যেটা এতদিন আমরা খুব বিক্ষিপ্ত অবস্থায় ছিলাম। আপনারা বুঝতে পারবেন ঢোকার মোটামুটি 10-12 দিনের মধ্যে থেকে কিন্তু জুপিটার আস্তে আস্তে তার ইফেক্টটা দেওয়া শুরু করবে, এবং বুধ তার সমসপ্তমে যেই না ডাইরেক্ট হয়ে যাবে, 12 তারিখ সম্ভবত 12ই জুলাই বুধ ডাইরেক্ট হচ্ছে, তখন থেকে কিন্তু আরও বেটার ফল দেওয়া শুরু করবে। অনেকে কেতু আছে বলে প্রশ্ন করেছে। হ্যাঁ, কেতু যখন প্রথম ছিল, অর্থাৎ মার্গী গতিতে যখন ছিল, তখন কেতু তার প্রভাব, এবং উল্টো দিকে রাহু তার অনেক শক্তি ক্ষয় করেছে, এবং রাহুকে একটা সময় পর্যন্ত বৃহস্পতি ডমিনেটও করে রেখেছিল, মোটামুটি ডিসেম্বরের 3rd উইক পর্যন্ত। তারপরে রাহু তার ফোকাসিং থেকে যেন সরে গেছে, রাহু তার ভেনোমাস অ্যাক্টিভিটি করা শুরু করেছে। রাহুর প্রকৃতি যেটা, রাহু সেই অনুসারে কাজ করেছে। এর মধ্যে রাহু কোনো দ্বিচারিতা করেনি জায়গাটা। তো বৃহস্পতি এখন যেখানে ঢুকবে সেখান থেকে জুপিটার ঢোকার পরে সেখান থেকে কেতুর ডিস্টেন্স অনেক দূরে। কেতু এখন 4 ডিগ্রির থেকে একটু ওপরে রয়েছে, তো কেতুর কোনো প্রভাব নেই এখন। রাহু কেতু অলমোস্ট রুম শিফটিং করার জায়গায় চলে এসছে। একটা ঘরে গ্রহদের বিভিন্ন অবস্থা থাকে,
রাহু কেতু মনে রাখবেন, রাহু কেতুর যেটা যেটা তেজি অবস্থা সেটা সবসময় মিড ফেজ, স্পেশালি রাহুর মিড ফেজ দেয়, অর্থাৎ একটা গ্রহের একটা ঘরের মোটামুটি 26 ডিগ্রি থেকে রাহু মোটামুটি 8 ডিগ্রি পর্যন্ত খুব অ্যাক্টিভ থাকে কোনো ঘরে। যেমন শনি যেরকম শুরু এবং শেষে, বৃহস্পতি যেরকম শুরু এবং শেষে তার বেশি ইফেক্টটা দেয়, কিন্তু রাহু তার মিড পজিশনে বেশি ইফেক্ট দেয়। শেষের দিকে গেলে রাহুর প্রভাব কমে যায়, রাহু এমনিও তার নক্ষত্র শিফট করে নিয়েছে, সুতরাং তার ভেনুমাস অ্যাক্টিভিটি এমনিতেই অনেকটা কমে গেছে। এবার যেটা বলি সেটা হচ্ছে হায়ার এডুকেশন এবং ফিলোসফিক্যাল নলেজ বৃদ্ধি করবে বৃহস্পতি এখানে এসে। বহু মানুষ আমাকে প্রশ্ন করে, বহু মানুষ ইউজুয়ালি প্রশ্ন করে যে এবছর যেরকম এই মহামারীর জন্য প্রচুর পরীক্ষা বাতিল হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার, বৃহস্পতি নিজে ডিফাঙ্ক পজিশনে ছিল, তো এডুকেশনের প্ল্যানেট যদি নিজে ডিফাঙ্ক থাকে তো এডুকেশনকে সে প্রোগ্রেস করতে দেবে না, সেই জায়গায় কিছু বাধাবিঘ্ন তৈরি করবে। কিন্তু দেখবেন যে অনেক এক্সাম যেগুলো মনে করুন একদম অ্যাবান্ডান্ট হয়ে গেছে, যেগুলো গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে যে না এগুলো করা রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে জনমানুষের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, সেগুলো আমি প্রশ্নে যাচ্ছি না, কিন্তু অনেক হায়ার লেভেলে এডুকেশন রয়েছে, অন্তত কোনো একজন ছাত্রছাত্রী তার উচ্চতর বিদ্যা, বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাব কিন্তু উচ্চতর বিদ্যার ক্ষেত্রে, চতুর্থ ভাব লোয়ার এডুকেশনকে রিপ্রেজেন্ট করে, অন্তত হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন কিন্তু চতুর্থ ভাব আমাদের কালপুরুষের 4th হাউস রিপ্রেজেন্ট করে। কিন্তু হায়ার এডুকেশন কিন্তু সবসময় অন্তত হায়ার সেকেন্ডারি মানে ইন্টারমিডিয়েট ক্রস করার পরে তার সময় থেকে নির্দেশ হয়, এবং সেটা কিন্তু বৃহস্পতি নির্দেশ করে, এবং বৃহস্পতি কিন্তু অলমোস্ট সারা জীবনই এডুকেশনকে নির্দেশ করে, সারা জীবন। আমি জুপিটারের প্রভাবযুক্ত অন্তত ধনুরাশিতে অবস্থানকারী, জুপিটার অবস্থানকারী এরকম বহু মানুষকে দেখেছি, তার প্রফেশনের জন্য হোক, তিনি শখে হন, যে কারণে করুক, তিনি সারা জীবন কিছু না কিছু পড়াশোনার সাথে যুক্ত থাকেন, এবং সেটা কিন্তু মানে জ্ঞান আরোহণকারী পড়াশোনা। বৃহস্পতির মধ্যে প্রচুর উদারতা আছে, বৃহস্পতি নিকৃষ্ট নয়, বৃহস্পতি ইজ দ্য গুরু। তো গুরুর কাজ হচ্ছে জ্ঞানকে বিতরণ করা, তো তিনি জ্ঞান বিতরণেও ততোধিক সক্ষম, অর্থাৎ শুধু জ্ঞান আরোহণ করছে না, জ্ঞান বিতরণ করছে, এবং সেই জ্ঞানের দ্বারা অন্য লোকও সমৃদ্ধ হচ্ছে। সুতরাং জুপিটারের এটা বেসিক ক্রাইটেরিয়া। সেই জন্য আমি বহুবার আলোচনায় বলেছি যে গুরু এবং মানে মাতা পিতা এদের ধর্ম কিন্তু প্রায় কাছাকাছি, প্রায়। মাতা পিতা মেটেরিয়ালি আমাদের সৃষ্টি করে এবং গুরু আমাদের যে অবস্থায় নেয় সেখান থেকে এনলাইটমেন্ট করে। সুতরাং আমরা তখন একটা নর্মাল অ্যানিমেলে থাকি, আমাদের কনসেন্সটা অনেক নিচে থাকে, গুরুর কাজ হচ্ছে সেই কনসেন্সটাকে ওপর দিকে ওঠানো। সুতরাং পিতামাতার ইকুইভ্যালেন্ট আমরা গুরুকে যাতে ইম্পর্টেন্স পে করি সেটাই বলা রয়েছে, সেই কারণে বৃহস্পতি রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আপনার মার্গদর্শন করছে পরিষ্কার ভাষায়। এবার নর্মাল আলোচনায় বলিনি, দেখুন বৃহস্পতি বেসিক্যালি কোন কোন জায়গাকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে হায়ার এডুকেশনকে রিপ্রেজেন্ট করে, ধর্মপূর্ণ স্ট্রাগল, যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্ম এবং অধর্মের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু বৃহস্পতি সবসময় ধর্মের পক্ষে যুদ্ধ করবে, কারণ বৃহস্পতি ন্যাচারাল 9th হাউসের কারণ, কালপুরুষের 9ম ঘর। আবার যদি আপনি সিংহ রাশিতে থেকে থেকে দেখেন তাহলে কালপুরুষের 5ম ঘর। তো এখানে একটা ট্রাইন তৈরি হচ্ছে মেষ, সিংহ এবং ধনুর মধ্যে। আগের দিনও আলোচনায় বলেছি যে এই ট্রাইনটা 3 জনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির অবস্থানের ক্ষেত্রে। এখানে কিন্তু যে কোনো ধর্মপূর্ণ স্ট্রাগল, এবং স্ট্রাগলে যদি খুব অসম স্ট্রাগলও হয়, যে উল্টো দিকে অনেক মানুষ আছে, আমার দিকে হয়তো খুব কম, কিন্তু বৃহস্পতি যেটা সত্যি, যেটা ন্যায়পূর্ণ, সেই দিকেই সবসময় থেকে লড়াই করবে, এবং জুপিটার সাথ দেওয়া মানে কিন্তু সেই লড়াইয়ে নর্মালি ভিক্টরিয়াস, যেটা ন্যায়, যেটা সত্যি, তারই হয়। বৃহস্পতি আমাদের যে কোনো গুরু, সেই গুরু বিভিন্ন প্রকৃতির হতে পারে, তিনি টিচার হতে পারেন, তিনি কোনো মেন্টার হতে পারেন, তিনি আমাদের কোনো কোচ হতে পারেন, তিনি আমাদের নর্মাল টিচার হতে পারেন, হ্যাঁ, যে অবস্থায় যিনি আপনাকে কোনো জ্ঞান বা সত্য, একদম সত্য মার্গদর্শন করছে, আপনার উন্নতি ঘটাচ্ছে, আপনার আত্মার উন্নতি ঘটাচ্ছে, সেটা তার সাথেই বৃহস্পতি ডাইরেক্টলি যুক্ত, ডাইরেক্ট এবং স্বার্থহীনভাবে যিনি কাজটা করছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ।
ফাদারকে রিপ্রেজেন্ট করে, যেহেতু কালপুরুষের নবম ঘর, তো পিতার সাথে যুক্ত। পিতা আমাদের প্রথম গুরু হিসাবে পিতাকে আমরা রেসপেক্ট করি সেই জায়গায়। লার্নিং এবিলিটিকেও কিন্তু বৃহস্পতি রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমাদের কতটা পড়ার ক্ষমতা রয়েছে, আমাদের কতটা নেয়ার ক্ষমতা রয়েছে। থাকলেই তো হলো না জ্ঞান। আমরা তো স্কুলে মাস্টারমশাই দিদিমণিরা সবাইকে একরকমই জিনিস পড়াচ্ছে, কিন্তু সমস্ত ছাত্রছাত্রী কিন্তু একভাবে জিনিসটা নিচ্ছেন না। কেউ বেশি নিতে পারছে, কেউ মাঝারি, কেউ অল্প। সুতরাং লার্নিং এবিলিটিও কিন্তু 9th হাউস থেকে তৈরি হয়। আচ্ছা, এবার যেটা মানে আগেই বলেছি যে সারা জীবন কিন্তু একটা পড়ার মতন একটা অবস্থা বৃহস্পতি কিন্তু তার এই মূল ত্রিকোণে থাকাকালীন সেই অবস্থাটা তৈরি করে। যাদের জন্ম মোটামুটি ধরুন কাছাকাছি জন্ম থেকে বলছি, 84-এ জন্ম, 96-এ জন্ম, মোটামুটি আবার 2008-এ জন্ম, তো এইরকম জায়গায় যাদের জুপিটার আছে এবং যারা একটু কমফোর্টেবলি বেটার দশা এবং অন্যান্য প্ল্যানেট, স্পেশালি যদি স্যাটার্ন একটু ফেভারেবল থাকে এবং মঙ্গল যদি খুব অ্যাভারেটিভ না থাকে, তাহলে কিন্তু সেই মানুষের সারা জীবনই কম বেশি একটা পড়ার হ্যাবিট থাকে। এখনকার দিনে হয়তো বইয়ের বদলে সে হয়তো ইবুক পড়ছে, কিন্তু পড়ছে, পেপারে এডিটোরিয়াল পড়ছে, কোনো ম্যাগাজিন পড়ছে, কিন্তু তার পড়ার হ্যাবিটটা থাকে, জ্ঞান আরোহণ করার একটা হ্যাবিট থাকে, এবং সেটা কিন্তু ভার্সেটাইল জ্ঞান আরোহণ করার একটা হ্যাবিট তার সবসময়ই থাকে। বৃহস্পতি জ্ঞান শুধু আরোহণ করে না, আগেই বলেছি জ্ঞান বিতরণ করার ক্ষমতা। তাই গুরু মানে তো সে জ্ঞান বিতরণ করবে, তো ইউজুয়ালি সে আরোহণও করবে, বিতরণও করবে, দুটোই থাকবে। বৃহস্পতি এই 9th হাউসে থেকে তার 9th দৃষ্টি রবির ঘরে দেয়। তো রবির ঘরে বৃহস্পতি কিন্তু মানে খুব জুডিশিয়াস এবং ন্যায়নীতিপূর্ণ লিডারশিপও তৈরি করে অত্যন্ত, এবং যিনি দেশ এবং জনের হিতার্থে কাজ করে। তো সেই জায়গায়ও কিন্তু জন্য খুব বেটার, অর্থাৎ স্যাগাসিটি থাকে যার মধ্যে। একাধারে তার মধ্যে একটা শাসন করার ক্ষমতাও থাকে, কিন্তু শাসন মানে একটা গুরুর মতন শাসন, সবাইকে একটা নির্দিষ্ট দিকে মার্গদর্শন করা, তার সাথে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিকাশ, কারণ বিকাশের সাথে জুপিটার যুক্ত, সেই জায়গার কাজও তিনি করতে পারেন। কিন্তু তার মধ্যে কিন্তু অদ্ভুত ধরনের একটা ধৈর্য, স্থৈর্য, বাক সংযম, এই জিনিসগুলো থাকবে। রিয়্যাক্ট কম করবে। বৃহস্পতির লোকেরা রিয়্যাক্ট কম করে, শনির লোকেরা একেবারেই রিয়্যাক্ট করে না কোনো অবস্থায়। বৃহস্পতির লোকেরা রিয়্যাক্ট কম করে, খুব গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া কথা বলে না, সব জায়গায় কথা বলে। সেটা হচ্ছে মঙ্গল এবং বুধের প্রবণতা। আর না বুঝে কথা বলা বা নিজের স্বার্থের জন্য কথা বলা, সেটা হচ্ছে শুক্র এবং রাহু। আর চন্দ্র হচ্ছে একদম বাচ্চাদের মতন কথা বলা, যে কথার মধ্যে ম্যাচুরিটি লেভেল খুব কম থাকে, আবার অনেক সময় খুব গভীর ম্যাচুরিটি থাকে যদি বৃহস্পতি চন্দ্রের মধ্যে দৃষ্টি থাকে। যাই হোক, তো লিডারশিপ এবং দেশ এবং দশের জন্য হিতকারী হয় বৃহস্পতি সবসময়। দেখুন, বৃহস্পতির সাথে আমাদের একটা ধর্মদর্শনগত একটা ফ্যাক্টর থাকে একটা, অর্থাৎ আমরা যেটা অনুভব করছি, যেটা ন্যায়পূর্ণ, যেটা ত্রুটিহীন, যেটা মানুষের মানে একদম ব্যক্তিগত জায়গায় নয়, জনহিতে যেটা কাজ হয়। শনি বৃহস্পতি সবসময় জনহিতে কাজ করে, রবিও তাই। কিন্তু রবি নিজে যেহেতু 5 জনের থেকে সেপারেট, কারণ রবি তো রাজা, রবি কখনো কমনার নয়। তো সেই জন্য রবির যেটা কাজ হবে, সেই কাজ অনেক সময় অনেক মানুষের মনে হতে পারে যে আমাদের হয়তো তিনি অনুগ্রহ করছে, ব্যাপারটা তা নয়। রবি তো অনুগ্রহ করবেই, কারণ রবি অনুগ্রহ করছে বলেই আমরা বেঁচে আছি, রবির প্রকৃতি হচ্ছে সেটা। কিন্তু যেটা অ্যাকচুয়ালি বুঝতে হবে যে বৃহস্পতি এবং শনি কিন্তু সময় কম্প্রিহেন্সিভ কাজ করে, এবং সেটার মধ্যে ওই ধরনের কোনো অনুভূতি থাকে না। তো যাই হোক, যেটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটু বেটার করবে। আমি বেশ কয়েকদিন পূর্বে যখন বৃহস্পতি শনির গুরু শৌরী যোগ নিয়ে আলোচনা করেছিলাম, আমি অনেকবার বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিন্তু আগামী 4.5 বছরের জন্য একটা বিরাট একটা কোনো জাইগ্যান্টিক গ্রোথ সারা পৃথিবীর কোনো জায়গায় দেখতে পাবেন না। এটা দেখার কোনো জায়গা নেই। একটা মডারেট মানুষের বেঁচে থাকার মতন, সুস্থ মতন যতটা দরকার সেইটা হবে, কিন্তু একটা বিরাট কিছু সারপ্লাস ইকোনমিক গ্রোথ সেটা হবে না। অন্তত 2024-এর মোটামুটি শেষের দিকের আগে কিন্তু খুব একটা এর আশা নেই। তো যাই হোক, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন জুপিটার এখানে এসে একটু বেটার করবে। তার একটাই কারণ, বুধের ঘরে দৃষ্টি থাকবে, রবির ঘরে দৃষ্টি থাকবে, সেটা একটু চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি
স্যাটার্ন এবং জুপিটারের যে মতাদর্শগত লড়াই হবে দুটো ডিফারেন্ট ঘরে থাকার জন্য, সেই লড়াইতে কিন্তু শনি জিতবে, কারণ শনি বেশি পাওয়ারফুল, শনি কাউকে গুরুত্ব দেবে না। তো শনি যেহেতু মানে এক্সিকিউটিভ হিসেবে তার ক্ষমতা সব থেকে বেশি, তো শনি বৃহস্পতিকে ডমিনেট করবে। বাট আলটিমেটলি সিচুয়েশনটা কিছুটা বেটার হবে, কিছুটা, অন্তত জুলাইয়ের 3rd উইকের পর থেকে নভেম্বর পর্যন্ত সিচুয়েশন একটু বেটার হবে, অন্তত বর্তমান সিচুয়েশনের থেকে তো অবশ্যই অনেকটাই আপনারা সেটা অনুভব করবেন। কিন্তু কোনো রেভলিউশনারি কথাটা তো বলা অত্যন্ত বাজে শব্দ, এটা বিরাট বা মাঝারি টাইপেরও কিন্তু গ্রোথ হবে না, তার থেকে একটু কম হবে, কিন্তু হবে, একটুখানি হবে। দেখুন এখানে আর একটা জিনিস আছে যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, সেটাও কিন্তু মঙ্গলের ঘরে, এবং বকরি বৃহস্পতির দৃষ্টি থাকবে। বকরি গ্রহের দৃষ্টি নিয়ে অনেক বিতর্ক আছে, বিভিন্ন পণ্ডিত তার বিভিন্ন রকম টিকা দিয়েছে। অনেকে বলেছে বকরি গতির দৃষ্টি হয় না, অনেকে বলেছে হয়, অনেকে বলেছে দৃষ্টির ক্ষেত্রে অ্যাভারেশন আছে। আমি সবার মত নিয়ে একদম পরশরী ঘোড়া থেকে কোট করে বলছি বকরি গ্রহের দৃষ্টি হয়। মানে লঘু পরশরী ঘোড়া সে ব্যাপারে টিকা দিয়েছে, টিকা উল্লেখ করে দিতে পারি, কিন্তু সংস্কৃত বই এটা থেকে উল্লেখ করার কোনো মানে হয় না, পুরনো ভার্সন বহু। আমি একটা জিনিস শুধু বলে দিচ্ছি, পঞ্চম ঘরে বকরি গ্রহের দৃষ্টি যখন থাকবে, বৃহস্পতির ঘর থেকে পঞ্চম ভাব এবং সেখান থেকে নবম ঘরেও দৃষ্টি থাকবে, তো পূর্বপুরুষের অনেক হ্যাবিট, অনেক বাচ্চার মধ্যে গ্রোথ দেখতে পারেন। পূর্বপুরুষের অর্থাৎ দাদুর কিছু হ্যাবিট নাতি নাতনি শিখছেন, দাদু ঠাকুমার কিছু হ্যাবিট নাতি নাতনির মধ্যে রিফ্লেকশন হচ্ছে, এরকম কিছু হওয়ার প্রবণতা তৈরি হওয়ার একটা জায়গা রয়েছে। যে কোনো জুডিশিয়াস কোনো ডিসিশন, যে কোনো ল মেকিং বডি, যে কোনো জুডিশিয়াল জায়গা, সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবে, কারণ শনি অলরেডি ন্যাচারাল জাস্টিসের জায়গায় রয়েছে, সে তো দেবে অটোমেটিক্যালি। বৃহস্পতিও সেখানে চলে এবং তার সাথে মেটেরিয়াল এডুকেশনটাও যুক্ত হয়ে যাবে, সুতরাং দুটো মিলিয়ে কিন্তু খুব বেটার কাজ করবে। এবং 17ই জুলাই থেকে 6ই অক্টোবর 2020 পর্যন্ত কিন্তু জুপিটার কম্পারেটিভলি বেটার ফল দেবে, কম্পারেটিভলি। অন্তত শুরুর দিকে জুপিটার এক্সপেক্টেড, বহু মানুষ প্রশ্ন করেছিল সে সময়, অনেকবার বলেছি যে সেই সময় জুপিটার কিন্তু ফল খুব বেশি দিতে পারবে না, কারণ কেতুকে ক্রস করতে হবে, উল্টো দিকে রাহু রয়েছে, তার শক্তি অনেকটা ক্ষয় করে নেবে। কিন্তু জুপিটার এই যে এখন বকরি গতিতে থাকবে, হ্যাঁ, এই সময় কিন্তু বৃহস্পতি তার যে রেসিডুয়াল যে ফলটা রয়েছে, যেটা সে তখন দিতে পারেনি মার্গী গতিতে, তার কিন্তু একটা বড় ফল দেওয়ার ও চেষ্টা করবে এবং অনেকটাই সাকসেসফুলও হবে সেই জায়গায়। বৃহস্পতি আমাদের কোন জায়গাগুলোকে মেনলি দেখে, মেটেরিয়াল প্রোগ্রেস দেখে। বহুবার বলেছি 32 থেকে 38-এর মধ্যে যদি জুপিটারের দশা আসে, সে কিন্তু প্রথম 12 বছর মেটেরিয়াল প্রোগ্রেস দেবে, তারপরে কিন্তু সে আস্তে আস্তে শনির দিকে বিলীন হয়ে যাবে, তার স্পিরিচুয়াল প্রোগ্রেসের দিকে দেবে। তো সেই জায়গায় অত্যন্ত ভালো ফল দেবে, অত্যন্ত ভালো ফল দেবে, মেটেরিয়াল প্রোগ্রেসেও ভালো ফল দেবে। যারা একটু বেশি বয়সের দিকে, মোটামুটি 45 অনওয়ার্ডস, মাঝ বয়সের দিকে যা চলে গেছে মোটামুটি, তাদের ক্ষেত্রেও কিন্তু স্পিরিচুয়াল দিকে আস্তে আস্তে তার ইনক্লিনেশন এবং শান্ত করা, ধীর করা, স্থির করা ভিতর থেকে। মঙ্গল একমাত্র ডিস্টার্বিং সিচুয়েশনে আছে, সেটার কথা আমি এর মধ্যে আনছি না, একমাত্র ও আপনার মস্তিষ্ককে বিগড়ানোর চেষ্টা করবে, বাদ বাকি কিন্তু প্ল্যানেট সবাই পিসফুল জায়গাতেই রয়েছে। বুধ বকরি ত্যাগ করার পরে কিন্তু আরও পিসফুল জায়গাতেই থাকবে। যা গণ্ডগোল মঙ্গল এবং শনির বক্রতার জন্য কিছু, আমি যেটা বলেছি এটা প্রাকৃতিক কিছু জায়গায় গণ্ডগোল করবে, কিন্তু অ্যাজ এ হোল মানুষের মনে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারে কিন্তু সেটা যথেষ্ট খারাপ বলা যায় না, ভালোই বলা যায় কম্পারেটিভলি। বৃহস্পতি যে অর্গানগুলোকে মেনলি দেখে, নার্ভের ভিতরে তো দেখে, আমাদের মস্তিষ্কের সিএনএস এর যে ভিতরের অংশ, সেটা তো বৃহস্পতি, এবং সেখানে মঙ্গল গিয়ে বসে যাবে, সুতরাং আমাদের মস্তিষ্ককে কিছুটা অ্যাব্রাপ্ট করার চেষ্টা করবে। তো বৃহস্পতি আগের দিনই বলছে সেই দ্বন্দ্বে বৃহস্পতি জিতবে, কিন্তু মঙ্গলকে সাপ্রেশন করা কিন্তু খুব কঠিন। মঙ্গল এই যুগের কারক গ্রহের মধ্যে একজন, 3 জন কারক গ্রহ, রাহু শুক্র মঙ্গল, তার মধ্যে মঙ্গল একজন অবশ্যই। মঙ্গলকে সাপ্রেশন করা কঠিন, বাট একটা দ্বন্দ্বে একটা লেভেল পর্যন্ত মঙ্গলকে আটকে রাখা যাবে, অন্তত চেষ্টা করবে বৃহস্পতি, এই সৎ চেষ্টাটা করবে বৃহস্পতি। এছাড়াও লিভারকে দেখে, আমাদের শরীরের গল ব্লাডারকে দেখে, স্প্লিনকে দেখে, আমাদের ব্রেইনকে তো দেখে, আগেই বললাম, তার সাথে লাংসের কিছু পোর্শনকেও দেখে। হ্যাঁ, আমাদের এছাড়া ধরুন
কানকে দেখে, আমাদের আমাদের গ্রীবাকে দেখে, আমাদের যে শরীরের যে সমস্ত অর্গানের সাথে নলেজ যুক্ত, চোখের সাথে, চোখ থেকে আমরা নলেজ পাই, চোখকে দেখে, তো এরকম বিভিন্ন অর্গানকে দেখে। সেই সমস্ত অর্গান বকরি গতিতে থাকার জন্য, যেহেতু বকরি গ্রহের দৃষ্টি থাকবে বুধের ঘরে, তো প্রত্যেকে যারা যারা এই সমস্ত অর্গানে কিছু প্রবলেম আছে তারা ডক্টরদের একটু শরণাপন্ন হবেন যদি কোনো সমস্যা দেখেন, কিন্তু ফেলে রাখবেন না। খারাপ দশায় থাকলে কিন্তু অ্যাজ এ হোল ফেলে রাখবেন না। যারা বৃহস্পতির দশায় সবে মাত্র এসছেন বয়স 40-এর পরে, এটা একটা এক্সক্লুসিভ বলে রাখছি, 40-এর ওপরে বয়স এসছে, মানে শুক্রের দশা শেষের দিকে জন্ম, তো 43-44-এ বৃহস্পতির দশা পেয়েছেন, এরকম একটা সিচুয়েশনে যারা আছে তারা কিন্তু সুগার থেকে খুব সাবধানে থাকবেন। ব্লাড সুগার থেকে হঠাৎ করে কিন্তু সুগার রেইজ করে যেতে পারে, প্রস্টেটে প্রবলেম আসতে পারে, ইউরিনারি ব্লাডারে প্রবলেম আসতে পারে। আর যারা জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিনারি ব্লাডারে প্রবলেম আসতে পারে, এছাড়া তার ইউটেরাসে প্রবলেম আসতে পারে। কাদের ক্ষেত্রে বললাম না, যারা 42-43-এর পরে গিয়ে জুপিটার পেয়েছেন, মুখ্যত শুক্রের দশায় জন্ম এরকম জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এটা। আর একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে চ্যানেলে প্রোগ্রাম করছি, আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকে হয়তো জানেনও না, সেখানে সেই প্রোগ্রামগুলো চলছে, আপনারা দেখতে পারেন। বিভিন্ন ভাব নিয়ে আপনারা যেরকম প্রশ্ন করেছেন, ওখানেও চেষ্টা করছি আমাদের অর্গান কোন কোন পার্ট বহন করে এবং সেই পার্টের যদি কোনো ডিফর্মিটি ঈশ্বর আমাদের আমাদের কর্মফলের মাধ্যমে সেটা দেয়, তাহলে সেইগুলো আমাদের কিভাবে প্রভাব বিস্তার করে। মনে করুন কোনো মানুষ, ক্ষমা চেয়ে বলছি, কোনো মানুষ মনে করুন চোখে দেখতে পান না, তিনি ব্লাইন্ডনেস আছে বা পার্শিয়াল বা ফুললি ব্লাইন্ডনেস আছে, বা কেউ কোনো ব্যক্তি কানে শুনতে পান না, এই ধরনের প্রভাব শরীরের বিভিন্ন কোন কোন প্ল্যানেটের জন্য হয়, সেইগুলো ভাব ধরে ধরে আলোচনা করছি, সেগুলো শুনতে পারেন। প্রশ্ন করেছিলেন সেই জন্য আমি বলে দিলাম। আপনারা জানেন গ্লোব টিভিতে আমার নির্দিষ্ট দিনেই যেরকম আগে যে চলতো সেরকমই প্রোগ্রাম চলবেও, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন অনুষ্ঠানগুলো। ভালো থাকবেন প্রত্যেকে, আর আশা করি একটু বেটার সিচুয়েশান এভলভ হবে, অন্তত এই ডেডলক সিচুয়েশানটা আগামী 20-22-25 দিনের মধ্যে অনেকটা কাটার মতন একটা জায়গায় পৌঁছাবে। বাট শনি যখন বকরি অবস্থায় যাবে সেই সময়টাই কিন্তু একটু খারাপ টাইম যাবে, আবার একটা ডেডলক সিচুয়েশান, ডেডলক মনে নয়, একটা একটু একটু যুদ্ধের দাদামা আর কি, এরকম একটা সিচুয়েশান, একটু টেনশন সিচুয়েশান তৈরি করবে, কিন্তু সেটা সেপ্টেম্বর মাসে শুরুর দিক থেকে অক্টোবরে 8-10 তারিখ পর্যন্ত, সেটা আমি পরে বলে দেবো সেই ডিসকাশনটা। এখন আপাতত একটু তো ব্রেক আসুক, কিছু অনেকটা দিন পরে একটু বেটার টাইম এক্সপেক্ট করা যাচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।